আজ 1 অক্টোবর জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি। পুজোর অনুদান নিলে মণ্ডপে টাঙাতে হবে মমতার ছবি, বিতর্কে তৃণমূল বিধায়ক। সন্দীপের জামিন পাওয়া উচিত, শিয়ালদা আদালতে তোপের মুখে সিবিআই। সামনেই উৎসব, প্রশাসনকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। হাসপাতালে সিসিটিভি বসানোর দেরিতে সুপ্রিম অসন্তোষ, রাজ্যকে কি নির্দেশ দিল শীর্ষ আদালত? পুলিশ সেজে ডিজিটাল গ্রেপ্তার, নতুন কায়দায় 2 কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা। মন্ত্রিসভার বৈঠকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র রাজ্যের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনুদান নিলে পুজো মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাতে না পারলে বা কোনো আপত্তি থাকলে অনুদানের টাকা ফেরত দিয়ে দিন। সোমবার দুর্গাপুজোর চেক বিলির সময় এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী। বিধায়কের এই বক্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে, বিরোধিতায় সরব হয়েছে বিজেপির মতো বিরোধী দল। বিধায়কের পাশাপাশি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিডিও থেকে শুরু করে জেলা পুলিশের আধিকারিকরা। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে চেক বিতরণের আগে পূজা কমিটিগুলির উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, যারা পুজোর অনুদান হিসাবে চেক নিচ্ছেন তাদের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। আর যদি কারো ছবি টাঙাতে আপত্তি থাকে তাহলে পুজো কমিটিকে চেক ফেরত দিতে পারে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এই টাকাটা কিন্তু আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন, এটা সরকারের টাকা আর মুখ্যমন্ত্রী সরকারের লোক, তিনি দলের হতে পারেন, তবে টাকাটা আপনারা নিচ্ছেন। কিন্তু অনেকেই মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না, এটা খুব বাজে জিনিস। তাহলে আপনারা টাকাটা নেবেন না। যাদের মুখ্যমন্ত্রীর ছবি টাকাতে অসুবিধা আছে তাদের টাকাটা না নেওয়াই ভালো, কারণ অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না। তাই আপনারাও যদি মনে করেন মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো যাবে না তাহলে টাকা নেবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলে, ভাতারের তৃণমূল বিধায়ক প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন, যারা অনুদান নেবেন তাদের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে, না হলে অনুদান নেওয়ার দরকার নেই। বিধায়ক হয়তো ভুলে গিয়েছেন এই অনুদান বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে না, এটা সাধারণ মানুষের করের টাকা থেকে কেটে সাধারণ মানুষকেই দেওয়া হচ্ছে। উনি এমনিতেই আজে বাজে মন্তব্য করে থাকেন। রাজ্য জুড়ে আজ এই ধরনের প্রচ্ছন্ন হুমকি বা থ্রেট কালচার চলছে। সরকারি মঞ্চ থেকে পুজো উদ্যোক্তাদের হুমকি দিয়ে বিধায়ক প্রমাণ করে দিলেন আজ রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে। শিয়ালদা আদালতে আবারও তোপের মুখে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই আবেদনে পদ্ধতিগত ত্রুটি থেকে যাওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। একটা সময় তাকে বলতে শোনা যায়, আপনারা সন্দীপকে পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে পাঠানোর আবেদন পর্যন্ত করেননি, তাহলে অভিযুক্তের জামিন পাওয়া উচিত। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার এই ঘটনায় 2 অভিযুক্তকে আদালতে পেশ করে সিবিআই। গোয়েন্দা সংস্থার আইনজীবী জানান, তদন্ত ঠিক করে এগিয়ে গেলে এই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে, তার জন্য হেফাজতে নেওয়া প্রয়োজন। প্রথম আবেদনে ভুল থাকার সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, তারা নতুন করে আবেদন করবেন, আদালত তাতে সম্মতি দেয়। সমস্যা শুরু এখান থেকেই। এই দ্বিতীয় পিটিশনেও ত্রুটি থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। এরপরই বিচারককে বলতে শোনা যায়, এখানে কোথাও লেখা নেই সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই কি করতে চায়, তাকে সিবিআই হেফাজতে রাখা হবে নাকি জেল হেফাজতে রাখা হবে তারও নির্দিষ্ট কোনো আবেদন করেননি। তারপরে ক্ষোভ উগরে দেন বিচারক, পাশাপাশি জানিয়ে দেন ওই দুজনকে জেরা করতে গেলে জেলে যেতে হবে সিবিআইকে, নির্দিষ্ট তারিখে জেলে গিয়ে জেরা করতে পারবেন সিবিআই আধিকারিকরা। এদিকে দিন সরকারি হাসপাতালে সিসিটিভি বসতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার এবং শৌচালয় তৈরি করতে কেন দেরি হচ্ছে সে নিয়েও প্রশ্ন শীর্ষ আদালতের। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো বিভিন্ন সরকারি হাসপাতালে 26% জায়গায় বসেছে সিসিটিভি। সুপ্রিম কোর্টে এমনই দাবি করল পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি আরজি করের ঘটনায় অভিযুক্তদের সরকারি পদ থেকে অপসারণের দাবিও উঠেছে। এ ব্যাপারেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি 15 অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শেষ করার কথাও বলেছেন শীর্ষ আদালত। উত্তরবঙ্গ থেকে ফিরে নবান্নে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পর্যালোচনা বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। সেখানেই বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যকে দ্রুত একটা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় নবান্ন সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি জানিয়েছেন, এই বৈঠক থেকে সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে, যেখানে জল রয়েছে সেখানে ত্রাণের কাজ নিরবিচ্ছিন্নভাবে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইভাবে যেখানে জল নেমে গিয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বলেছেন তিনি। কোশি নদীর জল ছড়ায় দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্য সচিব আজ বলেন, গতকাল মুর্শিদাবাদ পর্যন্ত পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছিল। এই অবস্থায় আজ 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদকে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে নিচু জায়গায় বসবাসকারী মানুষদের নিরাপদে আশ্রয় নিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব জানিয়েছেন, ডিভিসির জল ছড়ার কারণে যে জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সব জেলার জেলাশাসকদের কাছ থেকে আজকের বৈঠক বর্তমানে পরিস্থিতি নিয়ে
পর নেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বনগা, গাইঘাটা, গোবরডাঙ্গার কিছু কিছু এলাকায় যেখানে জল জমার খবর ছিল সম্পর্কে আপডেট পাওয়া গিয়েছে। মুখ্য সচিবের আবারও সংযোজন। বন্যার কারণে বাড়িঘর থেকে ব্যক্তিগতভাবে জনজীবনের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য ত্রাণের কাজ লাগিয়ে চালিয়ে যেতে হবে। যেহেতু উৎসবের সময় আসছে তাই আমাদের আরও দেরি করে সক্রিয় থাকতে হবে। যারা বিপদের মধ্যে রয়েছে প্রশাসন তাদের সঙ্গে থাকবে। ইতিমধ্যেই জেলাগুলিকে সমস্ত ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও যে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে তা রাজ্যের তরফ থেকে করা হবে। এছাড়া দক্ষিণবঙ্গে আজ কোথায় কি অবস্থা রয়েছে তা নিয়েও পর্যালোচনা করে জানানো হয়েছে মুখ্য সচিবকে। সরকারি হাসপাতালে সিসিটিভি বসাতে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার এবং শৌচালয় তৈরি করতে কেন দেরি হচ্ছে সেই প্রশ্নও করেছে আদালত। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই মতো বিভিন্ন সরকারি হাসপাতালে 26% জায়গায় বসেছে সিসিটিভি। সুপ্রিম কোর্টে এমনই দাবি করল পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি আরজিকরের ঘটনায় অভিযুক্তদের সরকারি পদ থেকে অপসারণের দাবিও উঠেছে। এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি 15 অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শেষ করার কথাও বলেছে শীর্ষ আদালত। অভিযুক্তদের অপসারণের দাবি। একই সঙ্গে এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে উঠল হাসপাতালে চলা থ্রেড কালচারের প্রসঙ্গ। সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী দাবি করেছেন, আরজিকরে আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত থাকা বেশ কয়েকজন এখনও নিজেদের পদে বহাল রয়েছেন। তারা নির্যাতিতার মৃত্যুর দিনেও হাসপাতালে উপস্থিত ছিলেন। পদে থেকে গেলে তারা তদন্ত প্রভাবিত করতে পারেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের আপাতত পদ থেকে সরিয়ে দেওয়া হোক। একান্তই যদি সরিয়ে দেওয়া না যায় তাহলে তাদের অন্তত ছুটিতে পাঠিয়ে দেওয়া হোক, এই দাবি করেছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি জানান, এই সমস্ত ব্যক্তিরা পদে থেকে গেলে জুনিয়র চিকিৎসকদের পক্ষে কাজে যোগ দেওয়া মুশকিল। তাদের সরানো হলে জুনিয়র চিকিৎসকরা নির্ভয়ে কাজে যোগ দিতে পারেন। দুই আইনজীবীর বক্তব্য শুনে আরজিকরের ঘটনায় কোন কোন অভিযুক্ত এখনো পদে রয়েছে তা জানাতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানান, এক্ষেত্রে শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে, আর তাই এই তদন্তের এই পর্যায়ের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়া দরকার। আইনজীবীরা জানান, আগামী শুনানিতে অভিযুক্তদের নামের সেই তালিকা আদালতে জমা দেওয়া হবে। এদিকে শুনানির শুরুতে আরও একবার নির্যাতিতার পরিচয় গোপন রাখার কথা বলেন তার পরিবারের আইনজীবী। তিনি দাবি করেন, এখনো সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি পোস্ট করা হয়ে চলছে। শুধু তাই নয়, নিত্যদিন তার ছবির সঙ্গে হিন্দি গানের অংশ ব্যবহার করে রিলস পর্যন্ত তৈরি করছে। এসব দেখে নির্যাতিতার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই বক্তব্য শুনে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, তার আগে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, কোনোভাবে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। এবার এই আইন বলবৎকারী সংস্থাকে ব্যবস্থা নিতে হবে। তখন আইনজীবীদের তরফে বলা হয়, একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে, পরিস্থিতির উপর নজর রাখা সহজ হবে। এরপর ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দেয়, তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। ডিজিটালি গ্রেপ্তার সাইবার অপরাধের নয়াকাণ্ড ফাঁস। জানা গিয়েছে, কোতোয়ালি প্যাটেলনগর এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে নতুন ডিজিটালভাবে গ্রেপ্তার করে 2 কোটি টাকারও বেশি প্রতারণা করেছে সাইবার অপরাধীরা। সাইবার ক্রাইম পুলিশ বর্তমানে মামলা তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মুম্বাই পুলিশ পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা 20 লক্ষ টাকার মানি লন্ডারিং লেনদেনের কথা ভয় দেখায় এবং ওই শিক্ষককে। তাদের অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিরঞ্জনপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মহিপাল সিং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে জানান, 9 সেপ্টেম্বর তিনি মুম্বাই সাইবার ক্রাইম থেকে একটি ফোন কল পেয়েছিলেন। অভিযুক্তরা নিজেকে মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর বলে বিনয় কুমার চৌবে বলে পরিচয় দিয়েছিলেন। এরপরই একটি মামলার বিষয়ে ভিডিও কল করে কথা বলতে চায়। এও জানানো হয়, ওই শিক্ষকের আধার কার্ড এবং মোবাইল নম্বর একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে 20 লক্ষ টাকার মানি লন্ডারিং এর লেনদেন হয়েছে। এমনকি ওই শিক্ষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে। এরপরে তাকে বলা হয় তিনি নজরদারিতে থাকবেন। প্রতি 3 ঘন্টা অন্তর হোয়াটসঅ্যাপে উপস্থিতি বার্তাও পাঠাতে হবে বলে জানায়। 10 সেপ্টেম্বর বিনয় কুমার নামে ওই ব্যক্তি ফের ফোন করে আরও একবার পুলিশ অফিসার পরিচয় দিয়ে আকাশ কুলহারি কথা বলেন। এই সময় মহিপাল সিংকে নোটিশ ও আদালতের নথিও পাঠানো হয়। এমনকি সাইবার অপরাধীরা তার সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেয়। এরপরে 11 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে প্রতারকদের অ্যাকাউন্টে 2 কোটি 27 লক্ষ টাকা পাঠানো হয়। সাইবার প্রতারকরা এরপরেও ওই শিক্ষককে আরও টাকা দিতে বললে তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারেন। সাইবার অপরাধ বিভাগের আধিকারিক অঙ্কুশ মিশ্র জানান, প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। সাইবার জালিয়াতির ঘটনায় ডিজিটাল গ্রেপ্তারের ঘটনা দ্রুত বাড়ছে বলেও জানান তিনি। বিভিন্ন ধরনের অপরাধের ভয় দেখিয়ে এবং তারপরেও ভিডিও কলে পুলিশ সেজে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিও কলের সময় থানার মতোই দেখায়, যা দেখে স্বাভাবিকভাবেই সকলে ভয় পেয়ে যান অনেকে। এরপরেই প্রতারকদের ফাঁদে আটকে পড়েন তারা। উৎসবের মরশুমের আগে মন্ত্রিসভার শেষ বৈঠকে রাজ্যবাসীকে সুখবর দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার নবান্নের রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পে ছাড় দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই কথাই সাংবাদিক বৈঠক করে জানিয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। শীঘ্রই এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। এই বিদ্যুৎ প্রকল্প রূপায়িত হবে পিপিপি
মডেলে। গ্লোবাল টেন্ডার হওয়ার পর তারা যেখানে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাইবেন সেখানেই এটি তৈরি হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, এছাড়াও 4টি বিদ্যুৎ প্রকল্পের ওয়ার্ক চলছে। প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে মোট বিদ্যুৎ প্রকল্প রয়েছে 6টি: সাগরদিঘি, সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, ব্যান্ডেল ও দুর্গাপুর যাওয়ার প্ল্যান্ট। অন্যদিকে সাগরদিঘিতে 660 মেগাওয়াটের একটি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের কাজ 95% শেষ হয়ে গিয়েছে। মন্ত্রী আশা করছেন যে এই বিদ্যুৎ প্রকল্পের কাজ আগামী মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। অরূপ বিশ্বাসের কথায় প্রকল্পটি রূপায়িত হলে তা পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের বৈশিষ্ট্য, এখানে অল্প কয়লা ব্যবহার করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এটি বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে আধুনিক প্রযুক্তি। মন্ত্রী আরও জানিয়েছেন, এই প্রকল্পের জন্য 100% অর্থ খরচ করে রাজ্য সরকার, ফলে এটা সম্পূর্ণ রাজ্যের নিজস্ব প্রকল্প। এনটিপিসি বা ডিভিসি কারোর কাছে এই ধরনের বিদ্যুৎ প্রকল্প এখনো পর্যন্ত নেই। এটি রূপায়িত হলে তা হবে প্রথম এই ধরনের বিদ্যুৎ প্রকল্প।